আচ্ছা, ঠিক আছে। তো বিভক্তির সূত্রগুলা একটু রিক্যাপ করি। হচ্ছে আমরা দেখছিলাম যে যদি কোনো এরকম একটা মানে আমার রেখা থাকে এ বি, এটাকে যদি আমি কোনো একটা অনুপাত সাপোজ এই বিন্দুতে m1:m2 অনুপাতে বিভক্ত করতে চাই, এই বিন্দুর স্থানাঙ্ক যদি হয় এক্স ওয়াই, তো এক্স ওয়াই এর ভ্যালুটা বের করা যায় হচ্ছে এই দুইটার স্থানাঙ্কের সাহায্যে। বি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, তখন x এর ভ্যালু হয় হচ্ছে এইটা ইন্টু এইটার কোঅর্ডিনেট, এইটা ইন্টু এইটার কোঅর্ডিনেট। এইভাবে আমরা মনে রাখছিলাম x1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে দুইটার যোগফল। ঠিক আছে, আর y এর ক্ষেত্রে সেম, জাস্ট y এর জিনিসগুলো আসবে। হচ্ছে নিচে হচ্ছে m1 প্লাস m2। এইটা আমরা দেখছিলাম হচ্ছে কি বলে অন্তর্বিভক্তি করার জন্য। আর বহির্বিভক্তি করার কনসেপ্টটা ছিল এরকম যে আমাদের কাছে সাপোজ এরকম একটা রেখা আছে, তো রেখার বাহিরের দিক থেকে হচ্ছে আমরা দেখতে যাচ্ছিলাম যে বাহিরে এই অ্যাক্সিস বরাবর কোন বিন্দু আছে, অবশ্যই এইটা রেখার অ্যাক্সিস বরাবর হইতে হবে। এই অ্যাক্সিস বরাবর কোন সে বিন্দু আছে যেটা হচ্ছে আমার এই রেখাটাকে বিভক্ত করবে, যেইখানে হচ্ছে রেখাদ্বয়ের প্রান্ত বিন্দু হতে একটা দূরত্ব যদি মানে অনুপাতটা অ্যাকচুয়ালি m1 আর এইটার সাথে এইটার অনুপাত হবে m2, মানে বেসিক্যালি দুইটার অনুপাত হবে m1:m2। ঠিক আছে, দৈর্ঘ্য যে কোনো কিছু হইতে পারে। যেমন সাপোজ এটা যদি 4 মিটার হয়, এটা যদি 2 মিটার হয়, তাহলে অনুপাত হবে m1:m2 হবে 2। বা এটা যদি তোমার 8 হয়, এটা যদি হয় তোমার 4 হয়, তখনও কি হবে, আমার জিনিসটা সেম থাকবে। বাট আলটিমেটলি কিন্তু আমার আহ, দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট আলটিমেটলি হচ্ছে আমার অনুপাত সবসময় একই থাকতেছে। ঠিক আছে, তো এই জিনিসটার বহির্বিভক্তি করার ক্ষেত্রেও আমরা ফর্মুলা দেখছিলাম। এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, তখন এইটা হয় x ইজ ইকুয়াল টু হয় এই m1:m2 করে যদি করতে চাই, তাহলে m1 ইন্টু হয় x2 মাইনাস m2 ইন্টু হচ্ছে x1। আর নিচে থাকে মনে রাখবা যেটা এখানে মাইনাস, নিচে ওইটা মাইনাস হয় m1 মাইনাস m2। আর y এর ক্ষেত্রে থাকে y1 m2 মাইনাস, দুইটার ক্ষেত্রেই সেম ফর্মুলা অ্যাকচুয়ালি কাজ করবে। সেটা হচ্ছে তোমার এটা y2 m1 আর ডিভাইডেড বাই হচ্ছে m2 মাইনাস m1। তো এই ফর্মুলাগুলো রিক্যাপ করার কারণ হচ্ছে এখন এটা আমাদের কাজে লাগবে, এখনই এটা আমাদের কাজে লাগবে। তো এই ফর্মুলাটা ইউজ করে হচ্ছে আমরা চাইলে ভর কেন্দ্র বের করে মানে ফেলতে পারি আর কি। ত্রিভুজের যে ভর কেন্দ্র থাকে সেই জিনিসটা আমরা বের করে ফেলতে পারি চাইলে। তো ত্রিভুজের ভর কেন্দ্র কনসেপ্টটা কি কারো মনে আছে? বলো তো ত্রিভুজের ভর কেন্দ্রটা কি ছিল? মধ্যমাত্রা যে বিন্দুতে মিলিত হয়। এক্স্যাক্টলি, মধ্যমাত্রায় যেই মানে তিনটা মধ্যমা বেসিক্যালি যেই বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাই হচ্ছে আমার ভর কেন্দ্র। তো এখানে একটা ত্রিভুজ আছে, তো আমরা টাইটেল দিয়ে নেই ভর কেন্দ্র কিভাবে বের করা যায়। ভর কেন্দ্র কিভাবে বের করা যায় সেটা, তো সিম্পলি হচ্ছে আমরা মধ্যমাত্রায় আঁকার চেষ্টা করি। এইটা হচ্ছে ধরলাম এই এ বিন্দু হচ্ছে x1 y1, বি বিন্দু হচ্ছে তোমার x2 y2, সি বিন্দু হচ্ছে ধরলাম x3 y3। তো মধ্যমা আঁকার জন্য আমাদের বেসিক্যালি এতগুলো লাগবে না, আমরা জাস্ট একটা নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে। সাপোজ ধরো আমরা হচ্ছে নিতে চাচ্ছি হচ্ছে একটা মধ্যমা আঁকলাম, মধ্য মানে মাঝখানে বিন্দু দিয়ে আসছে। ঠিক আছে, সাপোজ এটা মনে করো হচ্ছে আমার মধ্যমাটা। তো এখন এই মধ্যমাকে আমরা জানি ভর কেন্দ্রটা হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, আবার এই যে পয়েন্ট আছে এটাকে ধরলাম ডি পয়েন্ট। এই ডি পয়েন্ট খেয়াল করে দেখো, এটা হচ্ছে বি আর সি বিন্দুর মাঝখানের পয়েন্ট। আমরা জানি মধ্যবিন্দুর ক্ষেত্রে যদি সাপোজ দুইটা কোঅর্ডিনেট থাকে, অর্থাৎ x1 y1, এই বিন্দুটা আরেকটা বিন্দু আছে x2 y2, তো এদের জন্য হচ্ছে মধ্যমা মানে হচ্ছে কি 1:1 অনুপাতে বিভক্ত করছে। তো বিভক্তকারী বিন্দু এক্স ওয়াই এর স্থানাঙ্ক আমরা জানি সিম্পলি হচ্ছে x5 হচ্ছে দুইটা x কোঅর্ডিনেটের যোগফল ডিভাইডেড বাই 2, কারণ 1 আর 1 যোগ করলে নিচে 2 থাকে, আর y থাকে হচ্ছে দুইটা y কোঅর্ডিনেটের যোগফল ডিভাইডেড বাই 2। তো সিম্পলি আমরা এই ফর্মুলাটা এইখানে অ্যাপ্লাই করে ডি এর হচ্ছে স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি চাইলে। তো এইটা
এক্স্যাক্টলি হচ্ছে ডি এর স্থানাঙ্কটা যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে করো, আমরা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করার চেষ্টা করতেছিলাম, যে ভরকেন্দ্রটা হচ্ছে সাপোজ জি, এই জি হচ্ছে এক্স ওয়াই, তো আমাকে এই এক্স ওয়াই এর কোঅর্ডিনেট বের করতে হবে। তো এইটা বের করার জন্য আমরা চাইলে হচ্ছে এই যে খেয়াল করে দেখো, ডি হচ্ছে আমার বি আর সি এর মধ্যবিন্দু, দ্যাট মিন্স বি আর সি এর মধ্যবিন্দু চাইলেই হচ্ছে আমরা ডি এর মাধ্যমে বের করে ফেলতে। সেটা কি, বি এর আর সি এর কোঅর্ডিনেট দুইটার যোগফল এক্স এর ডিভাইডেড বাই 2, আর ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ওয়াই এর দুইটার যোগফল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে ডি এর কোঅর্ডিনেট। আবার খেয়াল করে দেখো, জি এর কোঅর্ডিনেট বের করতে হলে আমার ডি এর কোঅর্ডিনেট আর এ এর কোঅর্ডিনেট কে জি এমন ভাবে বিভক্ত করছে যেন 1:2 অনুপাতে বিভক্ত হয়। তাহলে 1:2 অনুপাতে বিভক্ত করতে হলে তাহলে খেয়াল করে দেখো এক্স এর ভ্যালু কি হবে, এখানে m1 এর ভ্যালু হচ্ছে 2 আর m2 এর ভ্যালু হচ্ছে কত 1। তো আমরা জানি সিম্পলি যে m1 is to into x2 plus m2 into x1 divided by হয় কি m1 plus m2। তো এইখানে সিম্পলি বসাই দেই, 2 দিয়ে গুণ হবে কি এই d এরটা, তাহলে d এরটা গুণ হবে 2 দিয়ে, তাহলে 2 into হচ্ছে d এর x এর কোঅর্ডিনেট হচ্ছে x2 plus x3 divided by 2 plus m2 এর ভ্যালু হচ্ছে 1, m2 এর ভ্যালু হচ্ছে 1, তো 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর x1 এর জায়গায় কি হবে a এর কোঅর্ডিনেট, দ্যাট মিন্স x1, 1 into x1, আর ডিভাইডেড বাই কি হবে 2 plus 1, m এর ভ্যালু m1 এর ভ্যালু হচ্ছে 2 আর m2 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আলটিমেটলি হচ্ছে a2 মোকাবিলা আলটিমেটলি যদি দেখি তাহলে থাকে হচ্ছে x1 plus x2 plus x3 ডিভাইডেড বাই থাকে নিচে 3। তো সিমিলারলি আমরা হচ্ছে y এর ক্ষেত্রেও বের করতে পারি, y এর ক্ষেত্রেও বের করলে দেখবো আসতেছে y1 plus y2 plus y3 divided by 3। ঠিক আছে, আচ্ছা। তো y1 y2 y3 এইটার মাধ্যমে হচ্ছে আমরা বেসিক্যালি এই ফর্মুলাটা ক্যালকুলেট করে ভরকেন্দ্র বের করে ফেলতে পারি। তাহলে ভরকেন্দ্র জি এর ক্ষেত্রে আমরা কি দেখতেছি, যে জি যে কোঅর্ডিনেটটা গেইন করে, অর্থাৎ যদি তার কোন ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেয়া থাকে তখন যে কোঅর্ডিনেটটা গেইন করে সেটা হচ্ছে এক্স কোঅর্ডিনেটটা হয় এক্স কোঅর্ডিনেট 3টার সামেশন ডিভাইডেড বাই 3, আর হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট 3টার সামেশন ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমার ভরকেন্দ্রের ইকুয়েশন। এখন যদি আমি তোমাদেরকে অন্য আরেকটা কেন্দ্র বের করতে বলি, তোমরা কি করতে পারবা? সাপোজ মনে করো পরিকেন্দ্রের নাম তো তোমরা শুনছো তাই না? জি ভাই শুনছি। আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব, যে এইটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আচ্ছা পরিকেন্দ্রের বেসিকটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দেই, যে এমন একটা বৃত্ত আঁকতে হবে যেন এই বৃত্তটা হচ্ছে তোমার এই ত্রিভুজের 3টা বাহু দিয়েই যায়। ঠিক আছে, এই ত্রিভুজের 3টা বাহু দিয়ে যায়, আর কি 3টা বাহু না অ্যাকচুয়ালি তোমার 3টা শীর্ষ দিয়ে যায়। এটার যদি একটু নড়াই হচ্ছে, আমরা চাইলে এটা বড় করতে পারি। অ্যাপ্রক্সিমেটলি হয়ে যাচ্ছে আমাদের জিনিসটা। এই যে এইটা হচ্ছে তোমাদের একটা মানে পরিকেন্দ্র আর কি, এই বৃত্তের কেন্দ্রটা যেটা হবে সেটাই হবে কি আমার পরিকেন্দ্র। তো এইটা হচ্ছে পরিকেন্দ্র, যেখানে হচ্ছে তোমার এটার শীর্ষবিন্দু হচ্ছে ax1 y1, আর এটা হচ্ছে bx2 y2, এইটা হচ্ছে cx3 y3। তো তোমাকে বলছে যে এই পরিকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে, তোমাদেরকে জাস্ট একটা হিন্টস দিয়ে দেই। আমি কিন্তু এই মানে একটা ফর্মুলা চাচ্ছি, বেসিক্যালি একটা ফর্মুলা চাচ্ছি। খেয়াল করে দেখো, একটা হিন্টস দিয়ে দেই। এটা তো জানো যে পরিকেন্দ্র থেকে 3টা শীর্ষের দূরত্বই কি হবে, সেম থাকবে, যেহেতু এটা ব্যাসার্ধ। আর আর ঠিক আছে, তো এইটা পরিকেন্দ্র যদি তোমার পি ধরলাম পরিকেন্দ্র পি অফ, তো আমি জানতে চাচ্ছি পি এক্স ওয়াই এর স্থানাঙ্কটা
এটার মাধ্যমে বের করবা হোমওয়ার্ক। এটা হচ্ছে একটা হোমওয়ার্ক, প্লাস আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি। এটা এটা কিন্তু ইজি হবে না, আমি বলে দিচ্ছি এটা ইজি হবে না, একটু টাফ হবে। আর আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি যে পরিকেন্দ্র কি ত্রিভুজের ভেতরেই থাকতে পারে, মানে পরিকেন্দ্র কি বাহিরেও হইতে পারে ভেতরেও হইতে পারে, এরকম কিছু। মানে কোশ্চেনটা হচ্ছে পরিকেন্দ্র কি ত্রিভুজের বাহিরে হতে পারে। এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করবা, ঠিক আছে? হোমওয়ার্ক হিসেবে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো আমাদের পরিকেন্দ্রের ইকুয়েশনটা আমাদের জানা হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে আমরা তাহলে এই টপিকগুলো যদি আমাদের জানা থাকে লাস্ট ক্লাস পর্যন্ত আজকে থেকে, তো তাহলে হচ্ছে আমরা 3.2 একদম খুব ভালোভাবে করে ফেলতে পারবো, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা দেখতে চাচ্ছি হচ্ছে আমাদের 3.3 এর জন্য যে ইকুয়েশন বা ফর্মুলা দরকার সেগুলো জানার দরকার। তো ওইটাতে যাওয়ার পূর্বে আমরা হচ্ছে একটু রিক্যাপ করি আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ম্যাট্রিক্সের কিছু বেসিক। ফার্স্ট চ্যাপ্টারের ম্যাট্রিক্সের বেসিকগুলো একটু আলোচনা করি। ম্যাট্রিক্স জিনিসটা ছিল কিছু রো আর কিছু কলামের সমন্বয়ই হচ্ছে তোমার কিছু ইনফরমেশনের রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে ম্যাট্রিক্স। তো এই রিপ্রেজেন্টেশনকে যদি আরো ছোট করতে চাই তখন এটাকে একটা ভ্যালুর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো ওই ভ্যালুটা বের করার জন্য আমার কি করা লাগে, ডিটারমিনেন্ট নেওয়া লাগে এই ম্যাট্রিক্সটার, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা আমরা এই দাগ দিয়ে দেখাই, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। তো এগুলো আমরা ঠিক আছে। তো 2x2 এর একটা ম্যাট্রিক্স যদি হয় আমার, সাপোজ a1 b1 a2 b2, তখন এইটাকে যদি আমরা হচ্ছে অ্যানালাইসিস করি তখন এটার ভ্যালু আসে a1 b2 মাইনাস a2 b1। এটা মাথায় রেখো, এটা আমাদের কাজে লাগবে। অর্থাৎ এইভাবে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের অ্যানালাইসিসটা করে থাকি। তো সিমিলারলি যদি আমার কোনো একটা রাশি এই ফর্মে থাকে, অর্থাৎ এই যে এই ফর্মে, তাহলে এইটাকে আমি এইভাবে ম্যাট্রিক্স আকারেও লিখতে পারি, ঠিক আছে? ম্যাট্রিক্স আকারেও লেখা যায় চাইলে। আবার আসছে ফারদিন। আচ্ছা ও অ্যাডমিট হইতে থাকুক। ওকে, তো এইভাবে আমরা ভাইস ভার্সা রিপ্রেজেন্টেশন করতে পারি। তো আমরা এখন যে ফর্মুলাটা দেখব সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যে কিভাবে হচ্ছে আমরা তোমার ক্ষেত্রফল বের করতে পারি বিভিন্ন শেপের জন্য। এইটা তোমরা 9-10 এ দেখছো, বেসিক্যালি শুধুমাত্র ফর্মুলা হিসেবেই দেখছো। ওইটা এটা কিভাবে আসছে ওইটা আসলে আমরা অনেকেই হয়তো জানি না, বা জানলেও হয়তো ম্যাট্রিক্সের সাহায্যে আমরা জানি না, বাট অলরেডি আমরা ম্যাট্রিক্স ইউজ করছি কিন্তু। তো ম্যাট্রিক্স ইউজ করে এখন আমরা এটা ডিটেলস এক্সপ্লেনেশন দেখবো আর কি। ওকে, তো আমরা বলতেছিলাম যে ম্যাট্রিক্সের বেসিক ছিল এইটা, যে সামহাউ যদি আমি কোনো জায়গায় এরকম শেপ দেখি তো এইটাকে আমি এইটা লিখতে পারি, বা এরকম শেপ দেখলেও ওইটাকে আমি হচ্ছে এইটাতে কনভার্ট করে লিখতে পারি। সেম জিনিসের বেসিকটা আমাদের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য লাগবে। সাপোজ মনে করো আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম। তো এইটার মধ্যে একটা ত্রিভুজ আছে, ধরলাম একটা ত্রিভুজ আছে আমার, গেল। ঠিক আছে, এটা মনে করো আমার একটা ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যে বের করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে মূল বিন্দু, আর বিভিন্ন এটার তিনটা শীর্ষবিন্দু আছে, হচ্ছে এ হচ্ছে x1 y1, বি হচ্ছে তোমার x2 y2, আর সি হচ্ছে তোমার x3 y3, ঠিক আছে? তো এইটার এরিয়াটা বের করতে হবে।
এরিয়া বের করার জন্য হচ্ছে আমরা কিছু টেকনিক অবলম্বন করি, কেননা আমাদের জন্য যে কোনো সুষম শেপ অর্থাৎ ত্রিভুজের চাইতে মনে রাখবা চতুর্ভুজ জাতীয় জিনিসের ক্ষেত্রফল বের করাটা অনেকটা ইজি হয় আমাদের জন্য। ঠিক আছে, চতুর্ভুজ টাইপের, কেননা দৈর্ঘ্য গুণ করে দিলেই জিনিসটা হয়ে যায়। বাট ত্রিভুজ যদি খুব ভালো না থাকে, ত্রিভুজ যদি এরকম আঁকা বাঁকা থাকে, তাহলে এটার উচ্চতাটা বের করাটা খুব টাফ হয়ে যায় অনেক সময়। কেননা ত্রিভুজের ক্ষেত্রফল কি উচ্চতা আর ভূমি গুণ করে দিলে হাফ দিয়ে ক্ষেত্রফল পেয়ে যায়, কিন্তু ত্রিভুজ আঁকা বাঁকা হইলে না এই উচ্চতাটা বের করাটা টাফ হয়ে যায়। ভূমি তো পাইতে পারি যে কোনো একটা, বাট উচ্চতাটা বের করা টাফ হয়ে যায়। কিন্তু এই চতুর্ভুজের ক্ষেত্রে, বিশেষ করে চতুর্ভুজটা যদি সুষম হয়, অর্থাৎ আয়তক্ষেত্র বলো বা বর্গ বলো বা হচ্ছে তোমার হচ্ছে ট্রাপিজিয়াম বলো, ঠিক আছে, ট্রাপিজিয়াম বলো, তো এই শেপগুলোর ক্ষেত্রফল বের করা খুব সহজ হয়। তো আমরা হচ্ছে এই প্রসিজারটাতে আগাবো। যে খেয়াল করে দেখো, এই বরাবর হচ্ছে আমরা এই ত্রিভুজটাকে ভাগ করব। তাহলে দেখো কিছু জিনিস পাওয়া গেছে এখানে। এই বরাবর তিনটা দাগ দেওয়ার ফলে কি হইলো, এই বরাবর তিনটা দাগ দেওয়ার ফলে আমার ত্রিভুজটা দুইটা অংশে ভাগ হয়ে গেছে এবং এই ক্ষেত্রটা কয়েকটা অংশে ভাগ হয়েছে। প্রথমত খেয়াল করে দেখো, নিচের দিকে আছে হচ্ছে আমার এই একটা ট্রাপিজিয়াম, এই পাশে আসে হচ্ছে তোমার একটা, এই দিকে আছে একটা ট্রাপিজিয়াম। তাহলে দুইটা ট্রাপিজিয়াম নিয়ে একটা এরিয়া কভার করলাম আমি, দুইটা ট্রাপিজিয়াম নিয়ে। আর নিচে আছে খেয়াল করে দেখো আরেকটা ট্রাপিজিয়াম। তো আমি যদি এটাকে লিখি ট্রাপিজিয়াম 1, এইটাকে লিখি ট্রাপিজিয়াম 2, আর নিচেরটাকে লিখি ট্রাপিজিয়াম 3, তাহলে খেয়াল করে দেখো, যদি ট্রাপিজিয়াম T1 আর T2 এর ক্ষেত্রফল যোগ করে আমি T3 এর ক্ষেত্রফল বিয়োগ করে দেই, তাহলে কি আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি না? পেয়ে যাচ্ছি তো, তাই না? আচ্ছা, তো এই প্রসিজারটা অ্যাপ্লাই করেই বেসিক্যালি আমরা আমাদের কাজটা করব। কিভাবে খেয়াল করে দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ফর্মুলাটা হচ্ছে যে যদি আমার কোনো এরকম শেপের ট্রাপিজিয়াম থাকে, যেখানে ট্রাপিজিয়াম শেপ নাই, যদি আমার এরকম শেপের একটা ট্রাপিজিয়াম থাকে, সাপোজ ট্রাপিজিয়ামের বেসিক ডেফিনিশনটা হচ্ছে যেই চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, সেটাকে আমরা সাধারণত ট্রাপিজিয়াম বলে থাকি। ঠিক আছে, আর অপর দুইটা বাহু সমান্তরাল না হইলেও চলে। তো এই ট্রাপিজিয়ামের ফর্মুলাটা হচ্ছে এই বাহু সমান্তরাল বাহুর একটা যদি এ হয় আর একটা যদি হয় বি, এবং তাদের মধ্যবর্তী ডিসটেন্স যদি হয় তোমার ডি, তাহলে এইটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, জয়েড, ট্রাপিজয়েডের এরিয়া। আচ্ছা, ট্রাপিজিয়াম আর ট্রাপিজয়েডের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। আমরা যেটা লিখছি সেটা হচ্ছে তোমার ট্রাপিজয়েড শেপ, ঠিক আছে, ট্রাপিজয়েড, ট্রাপিজিয়াম না। কেন না এটা তোমরা চাইলে একটু রিসার্চ করতে পারো। আচ্ছা ঠিক আছে, তো এই ফর্মুলাটা ইউজ করে আমরা বেসিক্যালি আমাদের কাজটাকে আগায় নিয়ে যাব। তো এখন তো এই ফর্মুলাটা ইউজ করার জন্য খেয়াল করে দেখো, প্রথমে আমার T1 এর এরিয়া বের করতে হবে। তো T1 এর এরিয়া কিভাবে বের করতে পারি, সমান্তরাল বাহু হচ্ছে, খেয়াল করে দেখো এইটা হচ্ছে একটা সমান্তরাল বাহু আর এইটা হচ্ছে একটা সমান্তরাল বাহু। তো এই সমান্তরাল বাহুর একটার দৈর্ঘ্য খেয়াল করে দেখো, এইটা হচ্ছে বি কোঅর্ডিনেটের y অক্ষের দৈর্ঘ্য হবে, এটা হচ্ছে y1। আর আরেকটার দৈর্ঘ্য কি হবে, এ কোঅর্ডিনেটের y1 এর দৈর্ঘ্য হবে, সেটা হচ্ছে y1, তাই না? আর তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে এতটুকু, which is এতটুকু হচ্ছে আমার x1, আর এইটা হচ্ছে আমার এতটুকু হচ্ছে x2 বেসিক্যালি, আর এটা হচ্ছে আমার x1। তাহলে এই এতটুক ডিসটেন্স হচ্ছে আমার x1 মাইনাস x2, ঠিক আছে, যেটা আমি চাচ্ছি। তাহলে আমার ফর্মুলা কি দাঁড়ালো, T1 এর জন্য হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, which is y2 প্লাস y1 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, which is x1 মাইনাস x2। ঠিক আছে, তারপর যদি আমি এই T2 এর জন্য এরিয়াটা বের করতে চাই, তাহলে T2 এর জন্য এরিয়া কি হবে, সিমিলার ওয়েতে এইটা তার জন্য থাকবে, আর এইটা হচ্ছে কি এই বাহুটা থাকবে, আর তাদের মধ্যবর্তী ডিসটেন্সটা কি হবে, এতটুকু।
তাদের মধ্যবর্তী ডিসটেন্স হবে কি এই লাল অংশটা। এই লাল অংশটা অ্যাকচুয়ালি কত হবে? সিমিলারলি এই x3 অ্যামাউন্ট থেকে এতটুকু পর্যন্ত অ্যামাউন্ট বিয়োগ দিয়ে দিলে আমি এটা পেয়ে যাব, which is লাল অংশটা হবে x3 মাইনাস x1। ঠিক আছে, তো T2 এর এরিয়া হবে হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, which is y1 প্লাস y1 প্লাস y3 ইনটু হচ্ছে তাদের মধ্যবর্তী ডিসটেন্স, which is x3 মাইনাস x1, x3 মাইনাস x1। তো সিমিলার ম্যানারে যদি আমি হচ্ছে আমার পরবর্তী ট্রাপিজিয়ামটার এরিয়া বের করতে চাই, which is খেয়াল করে দেখো, which is এইটা যদি বের করতে চাই তাহলে খেয়াল করে দেখো, এইখানে সমান্তরাল বাহু হচ্ছে তোমার এই y2 আর y3, আর তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে এই টোটাল ডিসটেন্সটা থেকে এই x2 বিয়োগ দিয়ে দিলেই হচ্ছে আমি এতটুকু ডিসটেন্সটা পেয়ে যাব। তো T3 এর ভ্যালু কি হবে? T3 এর ভ্যালু হবে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল, which is y2 প্লাস y3 ইনটু তাদের মধ্যবর্তী ডিসটেন্স, which is x3 মাইনাস x2। এখন এই তিনটার ফর্মুলা তো আমি পেয়ে গেলাম, এই তিনটার ফর্মুলা আমার বের হয়ে গেছে। এখন আমার ত্রিভুজের এরিয়াটা বের করার জন্য কি করা লাগবে? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এটার জন্য আমার কি করা লাগবে? সিম্পলি আমরা জানি T1 আর T2 যোগ করে সেইটা থেকে হচ্ছে T3 মাইনাস করে দিতে হবে, তাইলেই আমি কি পেয়ে যাব? আমার কাঙ্ক্ষিত যে ত্রিভুজের ফর্ম মানে এরিয়াটা আছে সেটা পেয়ে যাব। অর্থাৎ আমি হচ্ছে এই জিনিসটা পাবো, এই ত্রিভুজের এরিয়াটা পাবো। ঠিক আছে, তো সিম্পল শেপের জিওমেট্রি দিয়ে হচ্ছে আমি এরিয়া বের করার ফর্মুলা ডিরাইভ করতেছি। মনে রাখো এই ডিরাইভটাই দেখাচ্ছি, এরপরে বিভিন্ন শেপের জন্য এটা কাজ করবে, ওইগুলো তোমরা অ্যাজাম্পশন করে নিবা কিভাবে হবে। ঠিক আছে, তো সিম্পলি হচ্ছে আমরা ফর্মুলাটা বসাই। তো T1 এর ভ্যালু কি ছিল? T1 এর ভ্যালু ছিল হচ্ছে আমার, খেয়াল করে দেখো, T1 এর ভ্যালু হচ্ছে আমার হাফ ইনটু তোমার y2 প্লাস y1 ইনটু x1 মাইনাস x2 প্লাস কি হবে T2। তো T2 এর ভ্যালুটা কত? আমার T2 এর ভ্যালু হচ্ছে হাফ ইনটু তোমার y1 প্লাস y3 ইনটু x3 মাইনাস x1, আর মাইনাস কি করতে হবে? T3 কে মাইনাস করতে হবে। তো T3 মাইনাস করতে হলে হাফ ইনটু y2 প্লাস y3 ইনটু x3 মাইনাস x2। এখন এইটা হচ্ছে বেসিক্যালি আমি জানি যে অলরেডি আমার ত্রিভুজের ফর্মুলা বের হয়ে গেছে, কিন্তু এত হজবরল অবস্থা দিয়ে তো আমার ক্যালকুলেশন চলবে না, এটাকে আমার একটা শেপে নিয়ে আসতে হবে, তাই না? একটা শেপে যদি নিয়ে আসতে পারি, সুন্দর একটা শেপে যদি নিয়ে আসতে পারি, এটা এখান থেকে কন্টিনিউ করতেছি, সুন্দর একটা শেপে যদি নিয়ে আসতে পারি তাইলেই হচ্ছে আমার লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তো সেই কাজটাই করার জন্য হচ্ছে আমরা ফার্দার প্রসিজারে যাব, যে খেয়াল করে দেখো জিনিসটাকে কিভাবে সিম্পলিফাই করা যায়। এই প্রত্যেকটা জিনিস একটা প্যাটার্নে আছে, খেয়াল করে দেখো, এইটাতে আছে 2 1, এরপরটা আছে 1 3, এরপরটা আছে 2 3, তার মানে প্রত্যেকটাতে একটা প্যাটার্ন আছে। এটাতে আছে 1 2, এরপরটা আছে 3 1, এরপরটা আছে 3 2, তার মানে প্রত্যেকটা টার্ম দুইবার করে আসছে। মানে টোটাল টার্মগুলোতে খেয়াল করে দেখো, x1 আসছে একবার, x1 আসছে একবার, দুইবার আসছে। তো x2 আসছে একবার, এখানে আসছে আরেকবার, তো দুইবার আসছে, প্রত্যেকটাই দুইবার করে আসছে। তো এইটাকে যদি ফার্দার আমি হচ্ছে ম্যানিপুলেশনে নিতে চাই, তাহলে সিম্পলি হচ্ছে আমাদেরকে এই কমন যে জিনিসগুলো আছে ওইগুলাকে এক পাশে নিয়ে আসতে হবে। তো আমি ধরি যে x1 x2 x3 যেগুলাতে কমন আছে ওইগুলাতে নিয়ে আসব। তো প্রথমে হচ্ছে আমি হাফটা বাহিরে নিয়ে আসতেছি, কেননা তিনটা থেকেই হচ্ছে হাফ কমন যাচ্ছে, হাফ বাহিরে নিয়ে আসলাম। এরপরে কি করলাম খেয়াল করে দেখো, x1 দিয়ে গুণ করতেছি, x1 ইন্টু y2 প্লাস y1 চাইলে লেখা যায়। আবার x2 দিয়ে গুণ করতে পারি, তখন সেটা মাইনাস হবে, মাইনাস x2 ইন্টু y2 প্লাস y1। সিমিলার ম্যানারে প্লাস কি লেখা যায়? প্লাস এখানেও গুণ করি, x3 ইন্টু y1 প্লাস y3। সিমিলার ম্যানারে x1 এখানে মাইনাস হবে, মাইনাস x1 ইন্টু y1 প্লাস y3। আবার নিচেরটাতে এখন প্লাস করতে হবে, প্লাস
x3 দিয়ে গুণ করি, x3 y2 প্লাস y3। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস বোঝা দরকার, আমরা হাফ কমন নিয়ে নিছি, বাট এইটার সামনে কিন্তু কি একটা মাইনাস আছে, দ্যাটস ওয়াই এই জিনিসটাতে x3 এর সামনে একটা মাইনাস আসবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই x3 এর সামনে কি আসবে, একটা মাইনাস আসবে। আর ভেতরেরটাতে মাইনাস আসার কথা, কিন্তু এই মাইনাস ওই মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। সো দ্যাট মিন্স প্লাস হবে x2 ইন্টু y2 প্লাস y3, এইটা আসলো। এখন খেয়াল করে দেখো, বলছি এটা দুইবার রিপিট হয়েছে, এই এটার সামনেও আছে x1, এটার সামনেও আছে x1, আমি এই x1 কমন নিতে পারি, এটার সামনেও আছে x2, এটার সামনেও আছে x2, এই x2 কমন নিতে পারি, এটার সামনেও x3, এটার সামনে x3। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে জিনিস কমন জিনিসগুলো একসাথে নিয়ে যাব আর কি, ঠিক আছে? তো এই লাইন থেকে চাইলে হচ্ছে আমরা লিখতে পারি যে হাফ অফ x1, এটা লিখতেছি x1 ইনটু কি হবে y2 প্লাস y1, আর এই x1 এর সামনে মাইনাস আছে, দ্যাটস ওয়াই এটা কি হবে মাইনাস y1 মাইনাস y3, এই y1 মোকাবিলা। তারপর হচ্ছে কমন নিচ্ছে হচ্ছে x2 এরটা কমন নিচ্ছে, x2 ইনটু কি হবে খেয়াল করে দেখো, প্লাসেরটা আগে লিখতেছি y2 প্লাস y3, মাইনাসেরটা কোথায় আসতেছে, এই যে মাইনাসেরটা হচ্ছে এইটা, মাইনাস y2 মাইনাস y1। তো এই y2 কি মোকাবিলা। তারপর হচ্ছে প্লাস দিয়ে কি লেখা যায়, x3 লেখা যায়, x3 লেখা যায়, which is কমন নিলে হচ্ছে প্লাসেরটা আগে নিচ্ছি, y1 প্লাস y3 মাইনাস কি হবে y2 মাইনাস y3, y2 মাইনাস y3। তো এই 3 মোকাবিলা। তো আলটিমেটলি যদি আমি ফার্দার সামনের দিকে যাই, হাফ অফ কি আসতেছে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এই টার্মটা তোমাদের সাথে পরিচিত লাগার কথা, এই টার্মটা তোমাদের সাথে পরিচিত লাগার কথা, কেননা এই ধরনের টার্মগুলা আমরা এর আগে আমাদের ম্যাট্রিক্স অ্যানালাইসিসে জিনিসটা দেখছিলাম, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করতে পারি। তোমরা জানো যে যদি কোন একটা থার্ড অর্ডারের ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্স 3/3 এর অর্ডারের ম্যাট্রিক্স যদি সবগুলা একটা কলাম যদি পুরাটা 1 এর হয়ে যায়, তখন এই ধরনের শেপ আসে। কিভাবে খেয়াল করে দেখো, সাপোজ মনে করো আছে আমার a1 b1 a2 b2 a3 b3 আছে, আর এই পাশেরটা 1 আছে। তো আমি চলো এই ম্যাট্রিক্সটাকে অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে ম্যাট্রিক্সের ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি। এটা ডিটারমিনেন্ট, অ্যাকচুয়ালি আমরা ডিটারমিনেন্ট নিয়ে কাজ করতেছি, ডিটারমিনেন্টের ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি, মানে ভ্যালুটা বের করবো আর কি। তো ভ্যালু বের করার জন্য হচ্ছে আমরা অ্যানালাইসিসের মেথড জানি, যে একটা টার্মকে আমরা হচ্ছে কোন একটা জায়গা বরাবর হচ্ছে আমরা কি অ্যানালাইসিস করি। ধরলাম আমি হচ্ছে কলাম 3 বরাবর অ্যানালাইসিস করব, ঠিক আছে? কলাম 3 বরাবর অ্যানালাইসিস করলে জিনিসটা কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখো, এই রো বরাবর যা আছে আর এই কলাম বরাবর যা আছে সেগুলো নিতে পারবো না আমি, তাহলে 1 ইন্টু কি আসতেছে a2 b3 মাইনাস a3 b2। তারপরে এইটার জন্য এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ আমরা জানি যে কোন কোঅর্ডিনেটের জন্য কি হবে, এটা প্লাস মাইনাস কি হবে, এটার ফর্মুলাও আমরা ডিটেলসে দেখছিলাম। এইটা হচ্ছে তোমার কত 6th এলিমেন্ট, এটার রো হচ্ছে 2 কলাম হচ্ছে 3, তো যোগ করলে 5 মাইনাস আসবে, সো -1। তাহলে এই রো বাদ এই কলাম বাদ, তাহলে বাকি থাকে কি a1 b3 মাইনাস b1 a3। তো সিমিলারলি এরপরের ওয়ানটা নিলে বেসিক্যালি তোমরা বুঝতেছো যে কি টাইপের শেপে আসতেছে, ওইটা লিখলাম না, অ্যানালাইসিস করলে দেখবে আলটিমেটলি কমন টমন নিয়ে যেহেতু 1 আছে, কোনো ব্যারিয়ার নাই, কমন টমন নিয়ে দেখবে আলটিমেটলি এই টাইপের কোন একটা শেপ আসবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমরা ফার্দার ডিউ না করে এই জিনিসটাকেই আমরা লিখতে পারি হাফ অফ ম্যাট্রিক্স অফ a1, সরি এখানে x দিয়ে লিখছি, এটা ম্যাট্রিক্স অফ x1
x2 x3 y1 y2 y3 আর এইখানে এই কলামটা কি পুরাটা 1 ঠিক আছে। তো বেসিক্যালি আমরা সুন্দর একটা ফর্ম পেয়ে গেলাম যে কিভাবে হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটাকে চাইলে ম্যানিপুলেট করতে পারি। এখন এটাকে আরো ফার্দার ম্যানিপুলেশনে নিয়ে আসা যায় কিভাবে, কারণ আমরা জানি যে কঠিন কঠিন ম্যাট্রিক্স গুলাকে যদি আমরা এই কলাম থেকে এই কলাম বিয়োগ দেই, তারপর হচ্ছে এই কলাম থেকে এই কলাম বিয়োগ দেই, তাহলে আলটিমেটলি 1 1 এই পাশে চলে গিয়ে -1 1 পাশে চলে গিয়ে 0 হবে, -1 -1 চলে গিয়ে 0 হবে। তো দুইটা কলামকে আমি খুব ইজিলি 0 বানায় ফেলতে পারবো। তো ওইটাকে অ্যানালাইসিস করলে আরো ছোট জিনিস আসবে, ঠিক আছে। তো আমি ওই অ্যানালাইসিসটা আর দেখালাম না, বেসিক্যালি এইটাকে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অনুরাশিতে ভাগ করলে জিনিসটা আরো ছোট হবে। তো ওইটা আর ওইভাবে দেখাইলাম না। ফার্দার যদি ক্যালকুলেশন করো আলটিমেটলি আসতেছে হাফ অফ, অর্থাৎ অনুরাশি আকারে যদি তুমি লিখতে চাও, অনুরাশি অর্থাৎ 2/2 ম্যাট্রিক্স আকারে যদি লিখতে চাও, তখন জিনিসটা আসা হচ্ছে তোমার দুইটা করে নিব, x1 x2 y1 y2। এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটার সাথে প্লাস আকার থাকে হচ্ছে x2 x3 y2 y3। এইটার সাথে প্লাস আকার থাকে হচ্ছে তোমার x3 x1 y3 y1, এইভাবে আর কি ওই ক্ষুদ্র ক্ষুদ্র অনুরাশি আকারে লেখা যায়। আমি প্রসিজার বলে দিছি যে এটা কিভাবে ফার্দার হচ্ছে আমরা ভাঙাইতে পারি আর কি। জাস্ট খেয়াল করে দেখো, জাস্ট অনুরাশিগুলো নিছি আর কিছুই না। এই 1 এর অনুরাশিগুলো নিছি, এইটা এটার অনুরাশিগুলো নিছি, এইটা এটার অনুরাশিগুলো নিছি, জাস্ট তোমার এইটা, ঠিক আছে। তো এইভাবে অনুরাশি আকারে ভাঙায় লিখছি, এবং অনুরাশির ক্ষেত্রে অবশ্যই সাইনগুলার জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এইটা খেয়াল করে দেখো, এখানে একটা কিন্তু আছে, বেসিক্যালি আমাদের ফর্মুলা ডিরাইভ হয়ে গেছে। ফর্মুলাটা কি হয়েছে ডিরাইভ, যে খেয়াল করে দেখো, যদি আমার এরকম একটা ট্রায়াঙ্গেল থাকে, যে ট্রায়াঙ্গেলের কি বলে দেয়া আছে হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3, এরকম কোঅর্ডিনেট সিস্টেম দেয়া আছে। ওইটার এরিয়া হবে সিম্পলি হাফ অফ, জাস্ট অনুরাশিগুলো লিখে দিব, ঠিক আছে। তোমার দুইটা করে নিয়ে হচ্ছে x1 x2 নিয়ে অনুরাশি বানাবা, প্লাস হবে x2 x3 y2 y3, প্লাস হবে x3 x1 y3 y1, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা এরিয়াটা বের করে ফেলতে পারি। এখানে একটা কিন্তু আছে, কেন বললাম, আমরা একটা পার্টিকুলার কোঅর্ডিনেট সিস্টেমের অধীনে কিন্তু এই জিনিসগুলো চিন্তা করছি, ঠিক আছে। এখন এটা এরিয়ার নেগেটিভ পজিটিভ হওয়ার একটা ব্যাপার আছে, ঠিক আছে। তোমরা জানো যে যদি এন্টি ক্লকওয়াইজ নেওয়া হয়, এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ এ এর পরে সি নিছি, সি এর পরে বি নিছি, বি এর পর এ নিছি, তাহলে এরিয়াটা আসে পজিটিভ, এরিয়াটা কি আসে পজিটিভ আসে। আর যদি আমরা ক্লকওয়াইজ নেই, আচ্ছা এই ডিরেকশনটা আমাদের উল্টা হয়ে গেছে, আমি বলছি হচ্ছে অ্যান্টি ক্লক ডিরেকশন। বেসিক্যালি এই যে সবুজ কালিরটা চেঞ্জ করে নেই, এই লাল কালিরটা হচ্ছে অ্যান্টি ক্লক, ঠিক আছে। তো এই লাল কালি বরাবর নিলে হচ্ছে অ্যান্টি ক্লক নিলে কি আসে, এরিয়া পজিটিভ আসে। আর যদি হচ্ছে আমি সাদা কালি বরাবর অর্থাৎ ক্লকওয়াইজ নেই, ক্লকওয়াইজ নিলে অর্থাৎ বিন্দুগুলো হচ্ছে আমি কি নিব ক্লকওয়াইজ, এর পরে সি নিব, সি এর পরে বি নিব, আর অ্যান্টি ক্লক কি হবে, এর পরে বি, বি এর পরে সি। তো ক্লকওয়াইজ নিলে এরিয়াটা আসে হচ্ছে নেগেটিভ। এই দুইটা জিনিস কেন হয়, কেন নেগেটিভ পজিটিভের জিনিসটা আসতেছে, এটা তোমাদেরকে চিন্তা করে দিলাম। কেন নেগেটিভ পজিটিভ জিনিসটা আসতেছে, বেসিক্যালি তুমি যেভাবেই নাও না কেন, নেগেটিভ আসলে নেগেটিভ বাদ দিয়ে দিব, জাস্ট ওই ভ্যালুটা নিবে, আমার অ্যান্সারটা হয়ে যাবে। বাট কেন এরকম হচ্ছে এইটা বুঝতে পারাটা অনেক ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? দ্যাটস ওয়াই এটা চিন্তা করে দিলাম, এইটা চিন্তা করে আসবা। আচ্ছা, তো ত্রিভুজের এরিয়া আবার বলেন, মানে চিন্তা করে বললাম যে এইটা তো আমরা জানি যে বিন্দুগুলো যদি অ্যান্টি ক্লকওয়াইজ নেই, আমার এরিয়াটা পজিটিভ আসে, অর্থাৎ এই ম্যাট্রিক্সের টোটাল সামেশনের ভ্যালুটা পজিটিভ আসে। আর যদি আমি ক্লকওয়াইজ নেই, তখন এই ম্যাট্রিক্সের সামেশনের ফলাফলটা নেগেটিভ আসে। কেন এরকম হচ্ছে এটা চিন্তা করতে দিছি, বুঝছো? জি ভাই বুঝছি। এই বুঝছো নাকি ফারদিন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। তো এখন যে জিনিসটা
আচ্ছা বলো, এতটুক পর্যন্ত যা পড়ানো হয়েছে কোনো কোশ্চেন আছে কারো? কেন কোনটা কি হইলো, কেন কিরকম হইলো? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে না ভাই। রেসপন্স করো, নাইলে আমি 3 সেকেন্ডের মধ্যে নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন নাই। এখন এটা কি শুধুমাত্র ত্রিভুজের জন্য সত্য? না, এটা শুধুমাত্র ত্রিভুজের জন্যই সত্য না। কেন? খেয়াল করে দেখো, যদি আমি এই কোঅর্ডিনেট সিস্টেমের সেম বেসিসটা ধরে হচ্ছে একটা চতুর্ভুজের কথা চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখো, এই চতুর্ভুজের কথা চিন্তা করি। তো চতুর্ভুজটা যদি আমি এখানে আঁকা ফেলি, সাপোজ মনে করো একটা আঁকা বাঁকাই আঁকি, এরকম একটা চতুর্ভুজ আমি নিলাম, ঠিক আছে? তো এই চতুর্ভুজের ক্ষেত্রেও আমি বেসিক্যালি এই চতুর্ভুজগুলোকে সামান্তরিকের আকারে প্রকাশ করতে পারি, চাইলেই সামান্তরিকের আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? খেয়াল করে দেখো, এই বরাবর একটা টানলাম, এই বরাবর একটা টানলাম, এই বরাবর টানলাম, এই বরাবর টানলাম, এই বরাবর টানলাম। তাহলে এখন খেয়াল করে দেখো, এই চতুর্ভুজের এরিয়াটা আমি চাই, এই চতুর্ভুজের এরিয়াটা আমার দরকার। তাহলে আমি কি করতে পারি? টোটাল এরিয়াটা আমি নিয়ে নিলাম। টোটাল এরিয়াটা বেসিক্যালি কি? খেয়াল করে দেখো, এই যে এই এতটুকু অংশ এখানে আছে, এতটুকু অংশ এখানে আছে। তো আমার ঝামেলা বাঁধাইতেছে হচ্ছে এই বাড়তি অংশটা এখানে ঝামেলা বাঁধাইছে। তো খেয়াল করে দেখো, আমি যদি এইভাবে চিন্তা করি যে এইখানে একটা ট্রাপিজিয়াম আছে, তারপর হচ্ছে তোমার এই টোটাল জিনিসটাতে একটা চতুর্ভুজ আছে, তাহলে দেখো আমার একটা বিরাট অংশ কিন্তু আইসা পড়ছে। এখান থেকে কি বিয়োগ দিতে হবে? এখান থেকে বিয়োগ দিতে হবে হচ্ছে আমার এই জায়গার এরিয়াটা, যেটা আমার ভিতরে নাই, এই ট্রাপিজিয়ামটা প্লাস এই ট্রাপিজিয়ামটা বিয়োগ দিতে হবে। তাইলে বেসিক্যালি হচ্ছে কি, আমি আমার ভিতরে যে কাঙ্ক্ষিত ক্ষেত্রফলটা আছে এইটা পাওয়া যাব। বুঝতে পারছো কিভাবে ট্রাপিজিয়াম গুলো শেপ নিছি? এইখানে একটা নিব, এখানে একটা নিব, ওই দুইটা থেকে এই নিচের কমলা দুইটা বিয়োগ করে দিলেই হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাব। তো ওইটার জন্য যদি আমি তোমাদেরকে দেখাই, সিমিলার ম্যানারেই আমরা এরিয়াটা পাবো। এরিয়া কি হবে? এরিয়া হবে হাফ অফ একটা 2x2 এর ম্যাট্রিক্সের আকারে যদি লিখি। সিমিলারলি এটা আমরা হচ্ছে ছোটবেলা থাকতে এইভাবে লিখতাম, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। খেয়াল করে দেখো, আমি এন্টি ক্লকওয়াইজ বিন্দুগুলোর পজিশন নিতেছি, x3 y3, এটা হচ্ছে x4 y4, ঠিক আছে? তো সিমিলারলি হচ্ছে আমরা বারবার ম্যাট্রিক্স আকারে না লিখে যদি আমি এভাবে লিখি x1 x2 x3 x4, আবার কি x1 দিয়ে শুরু করি, y1 y2 y3 y4, আবার y1। এই জিনিসটা কেন আমরা লিখতাম? তোমাদের কারো কি কোশ্চেন জাগে নাই যে 9-10 যে পড়তাম, তো শেষেরটা যেটা দিয়ে শুরু করছি শেষে আবার এটা কেন লিখতাম? এইটার অ্যান্সারটা তুমি পাবা যদি এই যে আমরা যে ম্যাট্রিক্স আকারে লিখছি না, এটা যদি একটু হালকা অ্যানালাইসিস করো, তাহলে তুমি খুব ইজিলি জিনিসটা পাবা। এটাই তো বেসিক্যালি আমার এটা, তাই না? যে হাফ অফ কি ছিল জিনিসটা? 2x2 আকারের ম্যাট্রিক্স গুলো নিয়ে আমি কাজ করতে চাই। 2x2 কি? x1 x2 y1 y2। এটার সাথে খেয়াল করো প্লাস দেই কিন্তু আমরা, x2 x3 y2 y3, এটার সাথে আবার প্লাস দেই x3 x4 y3 y4। আবার কি করি আমরা? খেয়াল করে দেখো, আবার আমাদের ম্যাট্রিক্স অনুযায়ী কি আসতেছে? x4 x কি, এরপর কি আসতেছে বলো, কেউ বলো এরপর কি আসতেছে? আবার কিন্তু ঘুরে আমার 1 আসতেছে, y4 y1। এইভাবে আসলে আমরা 2x2 লিখতাম। তো এটার অ্যানালাইসিস করলে আলটিমেটলি দেখবা এরকম কিছু একটা পাবা। সহজে এটা লেখার জন্য কি বোঝানো আর কি হয়। তোমরা এটাও ব্যবহার করতে পারো, চাইলে এটাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর যেই কথাটা বলতেছিলাম যে কোনো টাইপের এরিয়ার জন্য স্থানাঙ্ক জ্যামিতিতে এই এরিয়াটা খাটবে, কারণ আমরা ট্রাপিজিয়াম দিয়ে কাজগুলো করতেছি। দ্যাটস ওয়াই যে কোনো শেপের জন্য বলো, অর্থাৎ তোমার যদি কাছে যদি একটা এবড়ো থেবড়ো পঞ্চভুজও থাকে, এটার এরিয়া যদি হয় x1 y1, এরিয়া না বেসিক্যালি কোঅর্ডিনেট গুলা, x2 y2 x3 y3 x4 y4, আর যদি হয় x5
y5, তো এইটার এরিয়াও তুমি চাইলে হচ্ছে এই কোঅর্ডিনেট জিওমেট্রির মাধ্যমে সিমিলার ম্যানারে, অর্থাৎ একটা প্যাটার্ন আমরা পেয়ে গেছি, ওই প্যাটার্ন অনুযায়ী কি করতে পারি, যদি এক্সপ্লয়েট করতে পারি তাহলে হচ্ছে অবশ্যই হাফ দিতে হবে, হাফ দিতে পোলাপাইন ভুলা যায় এবং আলটিমেটলি রেজাল্ট দ্বিগুণ আসে। ঠিক আছে, হাফ অফ কি আসবে তোমার x1 y1 x2 x3 x4 x5 x আবার 1 y1 y2 y3 y4 y5 আবার কি y1, এভাবে চাইলে হচ্ছে আমরা যে কোনো শেপের জন্য এরিয়া বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানে তো জাস্ট ত্রিভুজের জন্য দেয়া, আমরা চাইলে হচ্ছে যে কোনো শেপের জন্যই বের করা 9 10-এ, আশা করি তোমরা শিখছো। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা কন্ডিশন আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে মনে করো যদি বলে যে কোনো তিনটা বিন্দু সমরেখ, যদি কি বললাম, যদি বলে যে কোনো তিনটা বিন্দু সমরেখ, এই টাইপের জিনিস প্রমাণ করতে বলে আমাকে, এই টাইপের জিনিস যদি আমাকে প্রমাণ করতে বলে, তখন আমরা জাস্ট ত্রিভুজের ফর্মুলাটা ইউজ করতে পারি। সমরেখ বিন্দু প্রমাণ করার জন্য হচ্ছে আমরা চাইলে এই জিনিসটা ইউজ করতে পারি। সমরেখ কিভাবে প্রমাণ করব, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এদের দিয়ে আসলে কোনো ত্রিভুজ গঠন করা যায় না। ঠিক আছে, কোনো ত্রিভুজ তুমি চাইলে গঠন করতে পারো না যদি তারা সমরেখ হয়। একই রেখা যদি থাকে, এদের দিয়ে কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব না। তো কোনো ত্রিভুজ যদি গঠন করা সম্ভব না হয়, তাহলে এদের দ্বারা গঠিত এরিয়াটা, ত্রিভুজের এরিয়াটা কি হবে, অবশ্যই শূন্য হবে। তার মানে সিম্পলি হচ্ছে যদি কোনো ত্রিভুজ মানে তিনটা রেখা বা বিন্দু সমরেখা আমাকে দেখাইতে হয়, জাস্ট এদের দিয়ে হচ্ছে আমি তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ বানায় ফেলবো, যে দেখাবো যে ত্রিভুজের এরিয়া 0। তো ত্রিভুজের এরিয়া যদি 0 হয়, এটাই আমাকে প্রমাণ করে যে বিন্দু তিনটা সমরেখ, তিনটা সমরেখ। এছাড়াও আমরা হচ্ছে ঢালের কনসেপ্ট দিয়েও করতে পারি, ঢালের কনসেপ্ট দিয়েও করতে পারি, যে সাপোজ তিনটা বিন্দু দিয়ে এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখান থেকে এখানে আরেকটা বিন্দু নিলাম, তো তাদের ঢাল, এটার ঢালও যদি m হয়, এটার ঢালও যদি m হয়, তাহলে বেসিক্যালি তিনটা বিন্দু সমরেখ। এখন সমান্তরাল রেখার ক্ষেত্রেও কি ঢাল সমান হইতে পারে, বাট এখানে যেহেতু তিনটা বিন্দু দিয়ে দিছে আর একটা থেকে পরের আরেকটা শুরু করতেছি, তো দ্যাটস ওয়াই এখানে ওই সমরেখার কনসেপ্টটা ইউজ করলেই হয়ে যাবে, অর্থাৎ সরলরেখার ঢালেরটা ইউজ করলেই সমরেখা পাওয়া যাবে। অর্থাৎ সমান্তরালের যে প্রবলেমটা আছে, ওই প্যারালালের প্রবলেমটা এখানে হবে না। ঠিক আছে, প্যারালাল প্রুফ করার যে প্রবলেম আছে ওইটা হবে না। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ইংলিশটা মাথায় রেখো, ইংলিশটা হচ্ছে লোকাস। ঠিক আছে, সঞ্চার পথ বা লোকাস। এই জিনিসটা কি, এই জিনিসটা বুঝতে পারতেছো, এটা একটা পথ। মনে করো একটা বিন্দু এভাবে হাঁটতেছে, এইভাবে একটা বিন্দু হাঁটতেছে, তার গতিপথটা আমি ট্রেস করতেছি, এভাবে একটা বিন্দু হাঁটতেছে। তোমরা কি এই বিন্দুর হাঁটার মধ্যে কোনো নিয়ম খুঁজে পাও? জি ভাইয়া। আমরা একটা নিয়ম কিন্তু খুঁজে পেতেছি। এই যে কোন একটা বিন্দু যেই পথ বরাবর হাঁটতেছে, ওই পথে খেয়াল করে দেখো, আমি পার্টিকুলারলি বলতে পারি যে এইটা হচ্ছে আমার একটা বিন্দু, এটা হচ্ছে আরেকটা বিন্দু, এটা হচ্ছে আরেকটা বিন্দু, এটা হচ্ছে আরেকটা বিন্দু। তো বিন্দুর এই হাঁটার পথে সে অ্যাকচুয়ালি অনেকগুলো বিন্দুর উপর ছিল। তো এই যে বিন্দুগুলার সেট, অর্থাৎ এই সবগুলা মিলায় যদি আমি একটা সেট কল্পনা করি, বা সোজা কথায় বলতে গেলে এই যে যেই পথটা ধরে সে গেছে, সেটাকেই বলা হয় ওই বিন্দুর সঞ্চার পথ, যেই পথ বরাবর সে সঞ্চালিত হয়েছে। ঠিক আছে, ইংলিশে এটাকে বলে হচ্ছে লোকাস। ঠিক আছে, লোকাস। এখন অলরেডি তোমরা বলছো যে অলরেডি এটার মধ্যে একটা প্যাটার্ন তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, অলরেডি একটা প্যাটার্ন পেয়ে গেছো। তো যেই প্যাটার্নের সাহায্যে বা যেই একটা নিয়ম মেনে এই জিনিসটা আমার চলতেছে, যেই নিয়মটা মেনে এই জিনিসটা চলতেছে, এই নিয়মটাকে বলা হয়
এই সঞ্চার পথের ইকুয়েশন। কি বললাম? এই নিয়মটাকে বলা হয় এই সঞ্চার পথের ইকুয়েশন। আচ্ছা, স্ক্রিনটা ট্রানজিশন করতেছে, আর চিন্তা হওয়ার কোনো কারণ নেই, আমরা হচ্ছে আবার লেখা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করে দেখো, এই লোকাস বা সঞ্চার পথটা বোঝার জন্য মনে করো আমার কাছে এখানে একটা লাঠি বা একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে। এই কোঅর্ডিনেট সিস্টেমের উপর একটা বিন্দু একটা নিয়ম মাইনা চলে। কি নিয়ম মাইনা চলে? চলো নিয়মটা দেখি। সে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে মাঝখানে রাখে এবং ওই বিন্দু থেকে সব সময় একটা নির্দিষ্ট দূরত্ব মাইনা 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 চলে। ঠিক আছে? তাহলে ওই বিন্দুর গতিপথ দেখতে অনেকটা এরকম হবে, তার লোকাসটা হবে কি এইরকম। আর এই লোকাসের বেসিসে আমি যদি এই কোঅর্ডিনেট সিস্টেমে তার মধ্যে একটা সম্পর্ক বের করি যে তার গতিপথ কি বরাবর যাচ্ছে আর সে কোন নিয়মটা মেনে চলতেছে, এই নিয়মটাকে যদি আমি একটা ইকুয়েশনের মাধ্যমে বের করি, তো সেটা বলা হয় সঞ্চার পথের ইকুয়েশন। পথের ইকুয়েশন। ঠিক আছে? এই ইকুয়েশনটা কি হবে? সিমিলারলি তোমরা জানো, এই মানে হ্যাঁ, তোমরা এটা জানো যে একটা বৃত্তে যদি তোমার x1 y1 বিন্দুতে থাকে, বা ধরো এটা 2 3 বিন্দুতে এটার কেন্দ্র আছে, তখন এটার সঞ্চার পথ হয় তোমার হচ্ছে x - 2 এর স্কয়ার প্লাস y - 3 এর স্কয়ার, আর এটার ব্যাসার্ধ যদি হয় তোমার 4, তাহলে এটা হবে কি 4 স্কয়ার। এইটা হবে একটা ইকুয়েশন। তার মানে প্রথমে বোঝা দরকার হচ্ছে সঞ্চার পথ হচ্ছে ওই গতিপথটা, আর ওই গতিপথটা যেই নিয়মের মাধ্যমে চলে, ওই নিয়মটাকে যদি কোনো ম্যাথের মাধ্যমে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে আমরা দেখাই, তখন সেটা হয়ে যায় কি ওই সঞ্চার পথের ইকুয়েশন। ঠিক আছে? এই সঞ্চার পথের ইকুয়েশনটা হয়ে যায় তখন এইটা। ঠিক আছে? তো এই বেসিক থেকে হচ্ছে আমরা বিভিন্ন জিনিস করতে পারি। তাহলে সঞ্চার পথ আর সঞ্চার পথের ইকুয়েশন কি, এই দুইটা জিনিস কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, রেসপন্স করো, তাহলে আমি জি হচ্ছে ভাইয়া, নেক্সট বুঝতে পেজে পারছি। যাব। আচ্ছা, তো এই সঞ্চার পথ যদি বুঝে থাকো, তাহলে এখন একটা প্রবলেম আমরা তাইলে দেখতে পারি, যে প্রবলেমটা বেসিক্যালি কি নিয়ে ডিল করতে চাচ্ছে। ঠিক আছে? এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, যদিও এই প্রবলেমটা করার জন্য হালকা পাতলা কনিকের নলেজ দরকার পড়ে, তারপরও হচ্ছে আমরা, আচ্ছা তাহলে এইটা দেখানোর আগে হচ্ছে আমাদের আরেকটা বেসিক ক্রিয়া করা দরকার। আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। নাম শুনছো তো মনে হয়? না ভাইয়া। প্যারামেট্রিক ইকুয়েশন 9 10-এ এই টাইপের কিছু করো নাই? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। প্যারামেট্রিক ইকুয়েশন এইটা বোঝার আগে প্যারামিটার এই শব্দটা আমাকে বোঝা দরকার। প্যারামিটার, ঠিক আছে? প্যারামিটার বোঝা দরকার। যে খেয়াল করে দেখো, আমরা একটা ইকুয়েশন পড়ছিলাম, সেটা হচ্ছে তোমার সরলরেখার সাধারণ ইকুয়েশন, যেটা y হচ্ছে তোমার mx প্লাস c, তাই না? এরকম ইকুয়েশন আমরা একটা পড়ছি। এখানে c নামে একটা জিনিস ছিল, যেটা বেসিক্যালি তোমার আমরা কি বলতাম একটা কনস্ট্যান্ট, তাই না? এই কনস্ট্যান্টটা কিন্তু রিগোরাসলি চেঞ্জ হইতে পারে, চাইলেই চেঞ্জ হইতে পারে। এটার ভ্যালু 2 হইতে পারে, এটার ভ্যালু 3 হইতে পারে, এটার ভ্যালু 4 হইতে পারে, এটার ভ্যালু 5 হইতে পারে। তো খেয়াল করে দেখো, কোনো একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট না বসায় ওই কনস্ট্যান্টের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা আরেকটা কি টার্ম ইউজ করছি না? যে কোনো কনস্ট্যান্টের ভ্যালু এটা হইতে পারে। সি একটা কনস্ট্যান্ট বোঝায়, ঠিক আছে, কনস্ট্যান্ট বোঝায়, বাট এটা কিন্তু যে কোনো কনস্ট্যান্ট নিজের মধ্যে নিতে পারে। 2ও নিতে পারে, 3ও নিতে পারে, 4ও নিতে পারে। তো এই টাইপের রাশিগুলা, যেগুলা হচ্ছে কোন একটা কনস্ট্যান্টের পরিবর্তে আমরা ইউজ করি, এইটা বুঝাইতে যে এটা যে কোনো কনস্ট্যান্ট এখানে হইতে পারে, এই জিনিসগুলোকেই সাধারণত আমরা প্যারামিটার বলি। কি প্যারামিটার বলে থাকি। ঠিক আছে? এখন প্যারামেট্রিক ইকুয়েশন কি? প্যারামেট্রিক ইকুয়েশন স্বাভাবিকভাবে এই প্যারামিটারের সাথে ইনভলভ হবে, তাই না? তো সিম্পলি যখন হচ্ছে আমরা x ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? 4 লিখতে পারি। x ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা কি লিখতে পারি? 3 লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি। আবার মনে করো
y ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি হচ্ছে 5 লিখতে পারি, y ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা 4 লিখতে পারি। এভাবে চাইলে আমরা খেয়াল করে দেখো এখানে আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, তো এই বরাবর হচ্ছে 1 2 3 4, আর এই বরাবর হচ্ছে 1 2 3 4 5, এইভাবে জিনিসগুলো আছে। তো থাকার পর আমি কি করলাম, জাস্ট বিন্দুগুলো প্লট করার চেষ্টা করি। x বরাবর হচ্ছে 3 আর y বরাবর হচ্ছে কি তোমার সাপোজ মনে করো হচ্ছে 4, তো এইটা হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে। আর x বরাবর হচ্ছে তোমার 4 আর y বরাবর হচ্ছে 5, এটা হচ্ছে এই বিন্দুটা। তো এটা যোগ করলে এরকম পাইলাম, এরকম একটা নির্দিষ্ট রেখা পাইছি। বাট হোয়াট ইফ যদি আমি এরকম না চাই, আমি চাই যে x এর ভ্যালু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, x এর ভ্যালু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, মানে কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, বাট ওই কনস্ট্যান্টটা আমি নিজের ইচ্ছা মতো দিতে পারবো। তখন আমি চাইলে লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম হচ্ছে t প্লাস 3, y ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম হচ্ছে তোমার কি বলে t স্কয়ার। এখন খেয়াল করে দেখো x এর ভ্যালু একটা নির্দিষ্ট সংখ্যা হবে, y এর ভ্যালু একটা নির্দিষ্ট সংখ্যা হবে, কিন্তু এরা এখন একটা নির্দিষ্ট প্যারামিটার অধীনে কাজ করতেছে, ঠিক আছে। তো যখন আমার এরকম সরাসরি ডাটা না দিয়ে কোনো আরেকটা প্যারামিটারের সাহায্যে এক্স ওয়াই কে আমরা প্রকাশ করে থাকি, তো ওই টাইপের জিনিসগুলোকে আমাকে কি বলে থাকি আমরা সাধারণত, যে প্যারামেট্রিক ইকুয়েশন আমরা নাম দিয়ে থাকি আর কি। অর্থাৎ ইকুয়েশনের মধ্যেও তুমি এক্স ওয়াই এর জায়গায় হচ্ছে আরেকটা প্যারামিটার দিয়ে তুমি কাজ চালাইতেছো, বুঝছো। তো এই প্যারামেট্রিক ইকুয়েশন দিয়েও আমাদের প্রবলেম সলভ করার প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত প্যারামিটার নিয়ে যা বললাম, প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে যা বললাম, তোমাদের কাছে কি বোধগম্য হইছে জিনিসগুলা? রেসপন্স করে জানাও তাড়াতাড়ি। বুঝতে পারছো প্যারামিটার নিয়ে আলোচনা? জি ভাইয়া। কিরে ভাই একজন তো রেসপন্স করো। সবাই ভাবতেছে এ রেসপন্স করবে, সবাই বলতেছে ও রেসপন্স জি করবে, ভাইয়া। কেউ রেসপন্স। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তো প্যারামেট্রিক ইকুয়েশন যদি তোমরা বুঝে যাও, তো এখন চলো হচ্ছে আমরা একটা মানে ডেমো দেখি আর কি, যে কি টাইপের ম্যাথ এখানে আসতে পারে, ঠিক আছে, কি টাইপের ম্যাথ এখানে আসতে পারে। তো আমি বলছিলাম একটা কঠিন প্রবলেম তোমাদের করাবো, তো আমার কাছে মনে হইতেছে যে এই শুরুতেই আসলে কঠিন প্রবলেমটা করানো উচিত না। এটা বেসিক্যালি হচ্ছে একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেন, তো এটা আমরা আজকে না, নেক্সট দিন প্রবলেম সলভিং এর দিন হয়তো আলোচনা করব, ঠিক আছে। তো সিম্পলি, তো আমরা যদি একটা প্রবলেম দেখতে চাই, তো সেটা দেখা দিতে পারে যে সাপোজ মনে করো একটা স্ট্রেট লাইন আছে, তো আমরা মনে করো বৃত্তের ইকুয়েশনটাই কেমনে আসলো এটা বোঝার চেষ্টা করি, তাই না। সাপোজ মনে করো একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এইটা, এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি করে একটা নির্দিষ্ট ডিসটেন্স সবসময় বজায় রাখে। একটা বৃত্তের বৈশিষ্ট্য তো এইটাই, তাই না, যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট ডিসটেন্স কি সবসময় সে বজায় রাখে। এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে একটু মাঝামাঝি নিয়ে যায়, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে ঠিক আছে, তো এইটা হচ্ছে এই একটা বৃত্তের বৈশিষ্ট্য, ঠিক আছে। আর এটাও আমরা জানি যে প্রত্যেকটা বিন্দু কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দুর ডিসটেন্স এই পরিধির উপর থেকে ধরলাম একটা কনস্ট্যান্ট হচ্ছে এ, প্রত্যেকটা বিন্দুকে সেম দূরত্বে সে রাখে, ঠিক আছে। তো এখন আমি জানতে চাই যে এই যে লাল লাল বিন্দুগুলো আছে, এই লাল লাল বিন্দুগুলো যে সম্পর্কটা মেনে চলে, ওই সম্পর্কটাকে আমি ম্যাথের মাধ্যমে দেখাতে চাই, তাহলে সেটা কি হবে খেয়াল করে দেখো। তো সিম্পলি আমি কি করব, একটা কোঅর্ডিনেট সিস্টেম নিব। সাপোজ মনে করো দুইটা বিন্দু নিলাম, এখানে নিলাম একটা এক্স বিন্দু, এতটুকু ধরলাম হচ্ছে এক্স, আর এই বরাবর একটা ভ্যালু অবশ্যই পাবো ওয়াই এর, তো এই ভ্যালু নিলাম, ধরলাম এতটুকু হচ্ছে ওয়াই। তাহলে খেয়াল করে দেখো এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। আর সব সময় আমি জানি যে কেন্দ্র থেকে এই দূরত্বটা কি রাখবে, সব সময় এ হবে, ব্যাসার্ধের সমান রাখবে। তো আমি এদের মাধ্যমে যদি সম্পর্ক দেখাইতে পারি, তাহলে তো আমার এই লাল বিন্দুগুলো অর্থাৎ বৃত্তের সম্পর্ক আমি পেয়ে যাব। তো খেয়াল করে দেখো এখানে একটা লম্ব আঁকছি, তার মানে এটা একটা পিথাগোরাসের উপপাদ্য হয়ে যাবে। এইটা ওয়াই হচ্ছে, এইটা হচ্ছে এক্স, তাহলে আমরা জানি ভূমির স্কয়ার প্লাস লম্বের স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, অতিভুজের স্কয়ার এ এর স্কয়ার। তাহলে সিম্পলি খেয়াল করে দেখো এই সম্পর্কটার মাধ্যমে কি আমি বৃত্তের ইকুয়েশনটা পেয়ে গেলাম না, তো বৃত্তটা বেসিক্যালি এই সম্পর্ক মাইনাস চলে। তো লোকাসের সম্পর্ক থেকে আমি বুঝতে পারলাম যে
একটা কন্ডিশন যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় নির্দিষ্ট দূরত্ব মাইনাস চলে, এই শর্তটাকে বেসিস করে আমি যদি এক্স ওয়াই এর মধ্যে ওই প্যারামিটারের সম্পর্ক দেখাই, তাহলে আমরা আচ্ছা এইটা পাইতেছি। তাহলে আমি বলতে পারি যে এইটাই হচ্ছে এই লাল যে বিন্দুগুলো আছে, বিন্দুর সেটগুলো আছে, তাদের গাণিতিক নিয়ম, যে নিয়ম মেনে তারা চলে। তো বেসিক্যালি এইটাই হচ্ছে আমার কি একটা বৃত্তের ইকুয়েশন। বৃত্তের ইকুয়েশন, যে বৃত্তটা কি, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দু, বৃত্তের কেন্দ্র হচ্ছে কি মূল বিন্দু 0 0। সো এইভাবে বেসিক্যালি আমাদের সম্পর্কগুলো স্থাপন করে এই ইকুয়েশন ডেভেলপ করতে হয়। তার মানে বুঝতেছো, এই ইকুয়েশন ডেভেলপ করতে পারলে আমার কি হয়ে যাবে, এই ইকুয়েশন ডেভেলপ করতে পারলে আমরা এটা ক্যালকুলাসে ইউজ করতে পারবো। আর ক্যালকুলাসে ইউজ করতে পারা মানে ধাপা ধাপ ডিফারেন্সিয়েশন, ধাপা ধাপ ইন্টিগ্রেশন করা আমার বাম হাতের কাজ হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে আমরা লোকাসগুলো শিখতেছি, যেন যে কোনো সিনারিওতে আমরা যে কোনো একটা আঁকাবাঁকা জায়গার কি একটা ম্যাথমেটিক্যাল নিয়ম বের করতে পারি। ম্যাথমেটিক্যাল নিয়ম বের করতে পারলেই আমার লাইফ সুন্দর হয়ে যাবে, কেননা আমরা চাইলেই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে কাজ আমাদের নিয়ে আসতে পারবো। বুঝাতে পারছি? সো এটা ছিল তোমার লোকাসের বেসিক আর প্যারামেট্রিক ইকুয়েশনের বেসিক। তো এই বেসিক গুলো যদি তোমার থাকে, তাহলে তুমি 3.4 এর ম্যাথ গুলোও করে ফেলতে পারবা অনায়াসে। ঠিক আছে? তো বুঝতে পারছো আজকে যা আলোচনা করা হলো, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করা হলো তা কি? কারো কোনো জি প্রবলেম ভাইয়া। আছে? ভাই রেকর্ড কি থাকছে না? কোনো অপশন তো দেখি দেখাচ্ছে না। রেকর্ড হচ্ছে। তোমাদের চারপাশের স্ক্রিন কি লাল দেখা যাচ্ছে না হালকা? না ভাইয়া। দেখো স্ক্রিনের কোন কর্নারের দিকে তাকায় দেখো, একদম বটমের দিকে ভাই তাকায় দেখো, লাল স্ক্রিনের একটা ফিতার কর্নারে মতো দেখা মিটিং যাচ্ছে না একদম লেখার নিচে? এখানে লাল দাগ আছে। হ্যাঁ লাল দাগ আছে, তার মানে রেকর্ড হচ্ছে। অলরেডি 1 ঘন্টার রেকর্ড হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, তো কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা এখান পর্যন্তই। ঠিক আছে? তো হচ্ছে আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ